প্রথমত হচ্ছে অন্তর্বর্তী সরকার নাম, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক হিসেবেই কাজ করার কথা, তো কারো পক্ষে করার কথা না, কারো বিপক্ষে করার কথা না। সুতরাং এই নাম যাই দেয়া হোক না কেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমদের যে নেতৃত্বে যেটি সরকার ছিল সেটা কিন্তু অস্থায়ী সরকার ছিল, তাই না? মানে সেটা কিন্তু কারণ তিনি রাষ্ট্রপতি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, উপরাষ্ট্রপতি হিসাবে তিনি ওই সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ওইটা এরশাদের, দেখুন মানে রাজনৈতিক সমাধান আইনকে কতটা, আইনের উপর কীভাবে স্থাপিত করে, ওই সরকারটা ছিল আসলে এরশাদের সরকার। মানে সাংবিধানিক বলে এরশাদ যে সরকার ছিল, এরশাদ পদত্যাগ করেছেন, পদত্যাগের পর তার উপরাষ্ট্রপতি সরকার পরিচালনা করেছেন এবং স্বাভাবিকভাবে উপরাষ্ট্রপতি তার পছন্দের লোকজনকে নিয়েছেন। এখন বিচারপতি শাহাবুদ্দিনও তো ওনারই অ্যাপয়েন্টেড, সেটাই মওদুদ আহমদ পদত্যাগ করার পর বিচারপতি শাহাবুদ্দিন প্রথমে তাকে নিয়োগ করেন, বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়োগ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। তারপর উনি নিজে পদত্যাগ করলেন, তখন রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি তিনি অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করলেন। তো এখানেও মানে কে কোন পদে, আমি মনে করি যে যেসব অভিযোগ উঠেছে, যেমন দুইজন উপদেষ্টা সম্পর্কে বিএনপির, তাদের স্পষ্ট করা উচিত তারা আদৌ দলে থাকবেন না সরকারে থাকবেন। এটা আমি মনে করি যে এটি সন্দেহ সংশয় দূর করার জন্য এটা উচিত। তারা হতে পারে যে তারা দল করবেন না, ভিতরে কাকে সমর্থন করেন, তারা তো কাউকে না কাউকে ভোট দেবেন সেটা নয়, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগ দিবেন না এই ঘোষণার তাদের দেওয়া উচিত। আর যদি করেন রাজনৈতিক দলে যোগ দেন, এনসিপি বা যে কোনো দলে, সেটাও বলা উচিত। এখানে একটু ছোট্ট করে বলি, আমরা একটা বিরতিতে যাব, তার আগে যে এই প্রশ্নে কিন্তু মঞ্জু ভাই একটা জটিলতা আছে, যে যেমন দুইজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, দুইজন ছাত্র উপদেষ্টা, এবং তারা বলেছেন যদি নির্বাচন করেন, আমি ভুল না করলে, যে তারা পদত্যাগ করেই নির্বাচন করবেন। এখন যদি নির্বাচনের বাকি আর কয় মাস, মানে তফসিল হয়ে গেলে, তখন যদি তারা পদত্যাগ করেন, তখন আসলে এই উপদেষ্টার দায়িত্বে কে নেবেন? সচিব কি আসলে মন্ত্রণালয় চালাবেন কিনা? অনেকগুলো সচিবের প্রয়োজন নাই, কারণ আমরা তো তত্ত্বাবধায়ক সরকার দেখেছি 11 জনের সরকার, এখন তো 11 জনের চেয়ে অনেক বেশি আছেন। এবং তারপরও এই যে আমাদের 16 কতজন সব মিলে এখন প্রায় 20-এর কাছাকাছি, 20-22 জনের মধ্যে আমরা তো 10 জনের কোনো উপস্থিতিই দেখি না, বাকি 10-12 জনের সরব উপস্থিতি দেখি। সুতরাং এটি সমস্যা না যে এই 3 মাসের জন্যে কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে সেটা খুব কঠিন হবে। আর নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরো সরকারের দায়িত্ব কিন্তু চলে যাবে নির্বাচন কমিশনের উপর। সুতরাং এটি কোনো সমস্যা না, তবে তাদের স্পষ্ট করা উচিত। আবার অন্য পক্ষ থেকেও যাদের সম্পর্কে যদি অভিযোগ আসে তাদেরও বলা উচিত। বন্ধুত্ব আর রাজনীতি তো এক না, 2 বন্ধু তো 2 দল করতে পারেন, পিতা পুত্র 2 দল করেন, 2 ভাই 2 দল করেন, আর ওনাদের ওই ধরনের কোনো প্রশ্ন ওঠে নাই। আমার মনে হয় যে এটা সরকারের স্বচ্ছতার জন্য এটি করা উচিত। জি মঞ্জু ভাই, 1 মিনিট আপনার থেকে শুনবো যে কেয়ারটেকার মোড সেটিকে আপনি মনে করেন যে এই অবস্থায় থেকেই সম্ভব কিনা? মানে যে উপদেষ্টা পরিষদ আছেন সেখানে তারা যদি কোনো ধরনের নিজেদের সংশোধনের প্রয়োজন মনে করেন, সেটি করেই কি আসলে কেয়ারটেকার মোডে চলে যাওয়া সম্ভব? এই সরকারটা তো আসলে কেয়ারটেকার মোডেই সরকার চলছে, কারণ আজ উপদেষ্টা করার কনসেপ্টটা কোত্থেকে আসলো, তাই না? আমরা তো এদেরকে মন্ত্রী বলছি না, আমরা তো এদেরকে উপদেষ্টা বলছি, ঠিক আছে না? তো সেজন্য সরকারটা চলছে কিভাবে দেখেন, বিশেষ সহকারী, কেয়ারটেকার, অলরেডি কেয়ারটেকার মোডে এটা আছে। আমি যেটা বুঝতে পেরেছি আজকে আসিফ নজরুলের ইন্টারভিউ থেকে, আমি যেটা বুঝলাম যে ওনারা কেয়ারটেকার মোড বলতে বোঝাতে চেয়েছেন যে একটা নিরপেক্ষ সরকার, একটু মানে সব কিছুকে লেভেল প্লেয়িং ফিল্ডটা দিবেন, এবং স্পেশালি হয়তো ওনারা বোঝাতে চেয়েছেন যে এখন কনফাইন টু দি ইলেকশন। কেয়ারটেকার সরকারের আসলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে ইলেকশন করা। এখন ওনারা বোঝাতে চাচ্ছেন যে সরকারের এখন মনোযোগ ইলেকশনের দিকে থাকা উচিত, আর বাকি দিক থেকে খুব বেশি কার্যক্রম হাত দেওয়া উচিত না। এটাই আমি যেটা ইন্টারপ্রিটেশন এটা হতে পারে আর কি। তো এটা তো প্রফেসর ইউনূসও আমাদেরকে বলেছেন যে এরপর থেকে কিন্তু আমরা যখন জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে, আমরা যখন এটা যাবো, দেন আমরা ইলেকশনে পুরোপুরি ঢুকে যাবো। উনি আমাকে এটাও বলেছেন যে আমি আরও ঘন ঘন মিটিং করে তোমরা চিন্তা করো না, আমরা একটা এতে নিয়ে যেতে পারবো। আমরা কিছু হতাশার কথা বলেছি যে পুলিশ তো এখনও, পুলিশের সামনে মারামারি হয়, পুলিশ তো গ্রেফতার করতে পারে না, পুলিশ মোরালি খুব উইক অবস্থায় আছে। তাহলে আপনি বিএনপি, এই যে পরশুদিনে নোয়াখালীতে মারামারি হয়েছে বিএনপি জামাতের মধ্যে,
পুলিশ দেখা গেলো যে কাউকে গ্রেফতার করে নাই, সেখানে কিন্তু ব্লাডশেড হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, রক্তারক্তির ঘটনা ঘটেছে, কেউ না কেউ তো অপরাধ করেছে সেখানে। কিন্তু এখন পুলিশের যদি এই মোরাল জায়গা না থাকে, সে একটা বিএনপির অপরাধীকে ধরতে পারবে না, জামাতের একজন অপরাধীকে ধরার সাহস করবে না, এনসিপির একজন অপরাধীকে ধরার সাহস করবে না। চট্টগ্রামে আমি দেখেছি যে একটা মেয়েকে লাথি মেরেছে, পত্রিকায় উঠেছে সে জামাতের লোক, জামাতের একজন, জামাত তাকে অফিসিয়ালি বহিষ্কারও করেছে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে নাই বা করতে পারে নাই। 3 দিন পরে দেখা গেলো যে ওই লোকটা এসে মানে আত্মসমর্পণ করছে। খেয়াল আছে আপনার? প্রেস ক্লাবের সামনে একটা খুবই মানে সেন্সিটিভ ঘটনা হচ্ছে। কালকে চট্টগ্রামে যে একটি রাজনৈতিক দলের অফিস দখল করলো। না, আমি যেটা বলছি যে এই জাতীয় ইস্যুগুলোতে পুলিশ, এটা এখানে কোনো লুকোছাপার বিষয় নাই। পুলিশের মোরাল ভেঙে গেছে। এই পুলিশকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে গত সরকারের আমলে, যেটা সৌরভ ভাই বলেছেন যে 1 লক্ষ পুলিশ তো ওই সরকারের সময় নিয়োগকৃত হয়েছে, নানা দুর্নীতির মধ্যে দিয়ে নিয়োগকৃত হয়েছে, তাই না? তো এখন এই জায়গা থেকে আমরা তো পুলিশকে ভেঙেও দিচ্ছি না, পুলিশকে গণভাবে ছাঁটাইও করছি না, আবার গণভাবে নতুন করে নিয়োগও দেই নাই। তাহলে এই পুলিশের মোরাল আপনি এখন আর হাই করতে পারবেন না। সুতরাং পুরো মনোযোগটাই আসলে এখন যেহেতু নির্বাচন, এখন এটাকে সাপ্লিমেন্ট করতে হবে, যেটাকে সাপ্লিমেন্ট করে ইলেকশনটাকে করা যায়। আর প্রফেসর ইউনূস সেদিন ভাষণে বলেছেন যে পুলিশ দিয়ে আসলে নির্বাচন হবে না, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আরও আন্তরিকতা লাগবে, কিন্তু আমি আন্তরিকতার সিরিয়াস অভাব দেখছি।